নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কীর্তি আজাদ, যিনি প্রথম থেকে আনুগত্য দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতি। মানে বিশেষ করে আমি বলবো যে কালীঘাট তৃণমূলে সবাই ছেড়ে চলে যাচ্ছে একে একে, কিন্তু কীর্তি আজাদ এখনও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্যের কথা। কিন্তু এরই মাঝখানে বলতে গিয়ে উনি আবার একটা অদ্ভুত কথা বলছেন। উনি বলছেন পিস্তল তৈরি রাখুন। কেন কেন বলছেন এই কথা? কারণ ডিমের প্রতিরোধ নাকি পিস্তলেই সম্ভব। তো এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন, এই জনরোষ তৈরি হচ্ছে কেন, যেখানে মানুষ এইভাবে কখনো কাদা, কখনো পাথর, কখনো ডিম এগুলো ছুঁড়ছে। এই জনরোষ, 15 বছরের অপ্রাপ্তি, রাজ্যটাকে শেষ করে দেওয়া, এই সমস্ত কিছুর দায় কি আজকে কীর্তি আজাদ অস্বীকার করতে পারেন? আইন হাতে তুলে নেওয়া আমরা কখনোই তাকে সমর্থন করি না, এই ডিম থেরাপির নিন্দাও আমরা করছি, কিন্তু জনরোষ তাকে সামলাতে গেলে জনগণের হয়ে কাজ করাও দরকার। একদিকে যখন এটা নিয়ে কথা বলবো, তার পাশাপাশি জঙ্গির গ্রেপ্তারির সংখ্যা বাড়লো রাজ্যে, এটাও খুব গুরুত্বপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে। কারণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, যেখানে এটা বলছেন যে এই স্বাধীনতা দিবস তার আগে এবং পরে এখনো পর্যন্ত যে তৎপরতা গোটা দেশে নিরাপত্তা কর্মীরা চালাচ্ছেন, নিরাপত্তা রক্ষীরা চালাচ্ছেন, তাতে একাধিক গ্রেপ্তারি ইতিমধ্যেই, কোথাও পাকিস্তানি চর সন্দেহে গ্রেপ্তার, কোথাও সরাসরি জঙ্গি যোগ থাকছে একাধিক ব্যক্তির, সেরকম কিছু গ্রেপ্তারি বিভিন্ন রাজ্য থেকে। সেই সোশ্যাল মিডিয়া পোস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ তাৎপর্যপূর্ণ বিষয়। আজকের আলোচনাটা শুরু করব কীর্তি আজাদকে নিয়ে এবং তার এই বক্তব্য। কি বলেছেন কীর্তি আজাদ দেখুন। एक बार नहीं, 3 बार अप्रोच हुआ। अच्छा खासा माल मिला देने के लिए बात था कि माल मिलेगा। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है और हम कोई डरने वरने वाला आदमी नहीं। हम इंडिया के लिए क्रिकेट खेला है। কীর্তি আজাদের এই ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল কিনা আমি জানি না, আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তারা বলবেন। কিন্তু তার আগে যখন বুক ফুলিয়ে বলছেন যে আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের কথা বলছেন, তখন তার আরও একটা প্রতিক্রিয়া রয়েছে, আমি একটু শোনাতে চাইবো এবং তারপরে আমি আসবো আজকের আমার যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। কি বলেছেন আরও একটা বক্তব্য দেখুন। एक बार नहीं, 3 बार अप्रोच हुआ। अच्छा खासा माल मिला देने के लिए बात था कि माल मिलेगा, सब कुछ पैसा मंत्रालय। लेकिन हम ये बोला कि अगर हम एमपी नहीं होता तो हमको पूछता। हमको एमपी कौन बनाया? हमको दीदी एमपी बनाया। हम गद्दारी नहीं कर सकता। मेरा पिताजी स्वतंत्रता संग्रामी था, मैं गोली खाया था अंग्रेज से, 6 बार अंग्रेज से लड़ता हुआ, ब्रिटिश से लड़ता हुआ जेल गया था, 150 कोड़ा पीठ में खाया। हमारे अंदर उसूल है। কীর্তি আজাদের এই বক্তব্যকে কিভাবে দেখছেন আমার প্যানেলিস্ট? আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার। দীপঙ্কর দাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন অপ্রতিম সরকার, কংগ্রেসের মুখপাত্র। অপ্রতিম দাকে, অপ্রতিম ধর, আচ্ছা, অপ্রতিম বাবু রয়েছেন আমার সঙ্গে কংগ্রেসের তরফ থেকে। অপ্রতিম বাবুকেও স্বাগত জানাই এবং কিছুক্ষণের মধ্যে তৃণমূলের যিনি গেস্ট রয়েছেন তিনিও যোগদান করবেন। আমি দীপঙ্কর দাকে দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। দীপঙ্কর দা, কীরকম লাগলো কীর্তি আজাদের বক্তব্য? দেখুন, কীর্তি আজাদের আরেক কীর্তি, এটা দিয়েই তো শুরু করা যায়। এটা হলো ক্যাপশনটা খারাপ না। আরেক কীর্তি মানে কি? স্বাধীনতা সংগ্রামীর সন্তান, এবং এটা তো অস্বীকার করার দরকার নেই যে তিনি ভারতীয় জনতা পার্টির সাংসদও ছিলেন, বিধায়কও ছিলেন। তাকে দল থেকে সাসপেন্ড করার পর কোথাও জায়গা পাচ্ছিলেন না, এসেছেন বাংলায় এবং বাংলা থেকেই বাংলার জনগণ তাকে নির্বাচিত করেছে। কোন নির্বাচনেও নির্বাচিত করেছে সবাই জানি, যে কোথা থেকে হয়েছে, কি হয়েছিল সেগুলো না, কিন্তু তিনি একজন সম্মানীয় সাংসদ, সেটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। এই সাংসদের এমন বক্তব্য থাকা উচিত কি নাও সেটা তৃণমূল কংগ্রেসে ভেবে দেখতে হবে। আসলে তৃণমূল কংগ্রেস কোন তৃণমূল ভাববে? যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির 319 জন কার্যকর্তাকে 2016 সালের পর থেকে শুরু করে তাদেরকে 2026-এর আগে, নির্বাচনের আগে পর্যন্ত, নির্বাচনের পরেও ঘটেছে, এতজন কর্মীকে হত্যা করেছে এবং তাদের এই মমতা ব্যানার্জির হাতে এত বিজেপি কর্মীর মৃত্যুর রক্তের দাগ লেগে রয়েছে এবং সেই মমতা ব্যানার্জিকে সমর্থন করার জন্য
তার পাশে বসে যে মমতা ব্যানার্জি আমাকে সাংসদ বানিয়েছে বলেই সেই মমতার দলে থাকতে গেলে তো একটু কীর্তি দেখাতে হবে। সেই কীর্তিটাই উনি ওই বন্দুক পিস্তল এগুলো দেখানোর কথা বলছেন। এবং তিনি বিহারের লোক, আমরা জানি বিহারের জঙ্গলরাজের তিনি সেই জঙ্গলরাজের সাক্ষী সেই সময়ের লোক তিনি। ফলে বিহার থেকে বাংলায় এসেছে, সেই জঙ্গলরাজ বিহার থেকে খতম হয়ে গেছে, বাংলায় ছিল। 3 মাস আগে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই জঙ্গলরাজ খতমের দিকে গেছে। যারা এই সমস্ত কাজ করতো তাদের দলের অনেক সাংসদ, বিধায়ক, মন্ত্রী এখন জেলে রয়েছেন, যারা এই বোমা পিস্তল গুলির রাজনীতি করে যাদেরকে সার্টিফিকেট স্বয়ং তখনকার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দিয়েছিলেন, তুই তো বম বাঁধিস, কেউ বম বাঁধে, কেউ তোলে, এগুলো সব তৃণমূলের নেতারাই করতো। এবং তৃণমূলের তৎকালীন আরও বড় নেতারা, মুখ্যমন্ত্রী স্বয়ং এর সার্টিফিকেট দিয়েছেন। ফলে কীর্তি আজাদের এই যে কথা, এটার মাধ্যমে প্রমাণিত হয় বোমা, গুলি, পিস্তল এবং মানুষের মৃত্যু এবং রক্ত ছাড়া তৃণমূল কংগ্রেস কিছু চেনে না। কোনো প্রাসঙ্গিকতা নেই এই বাংলায়। এই বাংলায় টিকে থাকার জন্য রাজনীতি শেষ করবো দর্শক। না, আমি দীপঙ্কর না, আমি বলছি আজকে কীর্তি আজাদ হঠাৎ করে এই কথাটা বলছেন কেন যে পিস্তল রেডি রাখতে হবে ইত্যাদি ইত্যাদি? আমি দেখুন, উনি বলছেন ডিমের বদলা ডিম নাকি বন্ধ হয়ে গেছে। এটাও উনি খবর রাখেন না যে বন্ধ হয়নি, সেটা আছে। এবার এই ডিম শিশুদেরকে দেওয়া হয়, এটাও মনে হয় উনি খবর রাখেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কেউ জনগণের অসন্তোষ আপনি দেখবেন। সত্যি সত্যি আমরা এখানে বসেই বলছি, এই ডিম সংস্কৃতির বিরোধিতা ভারতীয় জনতা পার্টি করে। এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি থেকে শুরু করে সমস্ত স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন যে এগুলো আমাদের প্রাসঙ্গিকতা নয়, এগুলো আমরা চাই না, এগুলো অপ্রাসঙ্গিক বিষয়, কেউ এরকম চায় না। কিন্তু জনগণের অসন্তোষ দেখেন, মমতা ব্যানার্জি যখন আমাদের সাংসদকে খগেন মুর্মুর সেই দৃশ্যটা যদি আপনি মনে পড়ে দেখেছেন, কিভাবে খগেন মুর্মুর মুখে কি এখনও পর্যন্ত তার মুখটা বেঁকে আছে, সেখানে ক্ষত রয়েছে, সেখানে যেটা হয়েছে সেটা নাকি জন অসন্তোষ। যখন দিলীপ ঘোষকে দার্জিলিংয়ে করা হয়েছে জন অসন্তোষ, যখন আমাদের প্রাক্তন দেশের সভাপতি যখন আক্রান্ত হয় এই ডায়মন্ড হারবারে, তখন বলেছিল জন অসন্তোষ। ওরা বোমা, গুলি, পিস্তল নিয়ে মেরেছিল, সামনে লাঠি দিয়ে রড দিয়ে মারছে ক্যামেরার সামনে, সেটাকে বলেছিল জন অসন্তোষ। এবং জনগণ এখন ডিম মারছে, এই ডিমের যে ব্যাপারটা আমরা কন্ডেম করছি, তা সত্ত্বেও বলছে এগুলো বিজেপি করাচ্ছে। আসলে টিকে থাকার জন্য কোনো রাজনীতিক কোনো ইস্যু নেই। মমতা ব্যানার্জিকে যারা কাদা মেরেছিল, একদম দেখা গেছে যে ব্যক্তিটা কাদা মেরেছে সেই ব্যক্তিটাই তৃণমূলের প্রাক্তন বিধায়কের সাথে নির্বাচনী প্রচার করছে। আমরা বলতে চাই, কেন তার কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছেন না? কাজটা করতে দিন। আজকে 100 দিনের সরকার পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গে। আমরা কথা বলবো না, রাস্তায় বেরিয়ে দেখুন যে পুলিশ হাত পেতে টাকা নিত, সেই পুলিশের সে হাত পেতে টাকা নেওয়াটা আছে কিনা। আমি একটা কথা বলছি, সমস্ত ক্ষেত্রে মিড ডে মিলে কত টাকা পেত, এখন কি পেত, হসপিটালে খাবারে কত ছিল তার দ্বিগুণ বেড়েছে। এই যে রোগীদের প্রশ্ন, যে রেবুদের যে খাবার, সেগুলো বেড়েছে। শিল্প আজকের দিনে, আজকে যে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন, আমি এখানে কথা বলছি, মুখ্যমন্ত্রী যেখানে বক্তব্য রাখছেন সেখানে 4000 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। না, উন্নয়নের প্রশ্নে আপনারা যে কাজ করছেন এখনো পর্যন্ত তারিফযোগ্য। আমি সেটা নিয়ে কথা বলছি না, আমি বলছি যে হঠাৎ করে আজকে কীর্তি আজাদ এই মানে এরকম একটা মন্তব্য সামনে আসছে, ভয়টা কোথায়? কীর্তি আজাদের ভয়টা কোথায়? যারা অন্যায় করেছেন, যারা তোলাবাজি করেছেন, সিন্ডিকেট চালিয়েছেন, মানুষের টাকা মেরেছেন, তারা যদি ডিম খান জনরোষের কারণে, সেটা আলাদা বিষয়। কীর্তি আজাদ কিছু করেছেন কি তার মানে? না, তাহলে কি ভয় পাচ্ছেন কীর্তি আজাদ? মানে এখানে কি মানে ডাল মে কুছ কালা নেই, পুরো ডালই কালা হয় তৃণমূল। বেশ, আমি ডাল কালা হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদ, আর যে এলাকা থেকে হয়েছেন ওই এলাকায় কয়লা, বালু, পাথরের তো একটা বিরাট টেন্ডার ভাইপোর কাছে যেত, এবং তার ভাগ যে উনি পাননি অস্বীকার করতে পারছেন না। এলাকার লোক খুঁজে বেড়াচ্ছে, সাংসদ হিসেবে এখন যান না তো এলাকায়। উনি এলাকায় গেলেই উনি বুঝতে পারবেন উনি পিস্তলের লাইসেন্স নিয়েছেন। কোন জনগণকে মারবেন? যে জনগণ ওনাকে ভোটে জিতে তাদেরকে। আমার সঙ্গে একটা সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আইন অনুযায়ী হওয়া উচিত, কারণ তিনি বলছেন গুলি চালাবেন বলে পিস্তল নিয়েছেন, পিস্তল রাখছেন, এটা কিন্তু রীতিমতো ভয় দেখানো। এবং আইনের চোখে একজন সাংসদের এই বক্তব্য, নিশ্চয়ই আইনের চোখে ব্যবস্থা নেওয়া উচিত না। বেশ, আমার সঙ্গে দেবব্রত রায়, তৃণমূলের সমর্থক, ইতিমধ্যেই যোগদান করেছেন। দেবদা, স্বাগত জানাই আপনাকে। কীর্তি আজাদের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? হঠাৎ করে এরকম একটা মন্তব্য কেন করছেন কীর্তি আজাদ?
সকলকে দর্শক সহ সবাইকে শুভ সন্ধ্যা। দেবারতী একটু চিন্তা করো তো, 2011 সাল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, বুদ্ধবাবুর বাড়ির পাশ দিয়ে কেউ ডিম ছুঁড়ে মারতে মারতে যাচ্ছে, কেউ কাদা ছুঁড়ছে, কেউ গালাগালি দিচ্ছে, মোটর বাইক নিয়ে হুলিগানিজম করছে। এসব কি কোনোদিন দেখেছো? কি সংস্কৃতির আমদানি করছে বিজেপি? এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। আমরা গত স্বাধীনতার দিন দেখলাম একটা তেন্টালি থানা 4 ঘন্টা 5 ঘন্টা অবরুদ্ধ রইল, কারা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তারা থানায় তালা মেরে চলে গেল। এই কোন সংস্কৃতি রয়েছে? একজন প্রাক্তন বিধায়ক, তিনি প্রাক্তন ডেপুটি স্পিকার, তিনি কি করলেন? এই এদের অত্যাচারিত হয়ে আতঙ্কে আত্মহত্যা করলেন। এই কোন সংস্কৃতিতে আমরা দেখতে পাচ্ছি? একজন সাংসদ তার আক্রান্ত কর্মীর মারা গেছে, তার বাড়ি গেছে, সেখানে তাকে বড় বড় ইট ছুঁড়ে মারা হচ্ছে, ঢিল ছুঁড়ে মারা হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, কোথাও মানুষকে ন্যাড়া করে ঘোরানো হচ্ছে, কোথাও ডিম ছুঁড়ে মারা হচ্ছে, পাথর ছুঁড়ে মারা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, মনে করে বুদ্ধবাবু বাইরে বেরিয়েছেন, বুদ্ধবাবুর গাড়িতে ইট ছুঁড়ে মারা হচ্ছে, ডিম ছুঁড়ে মারা হচ্ছে, কাদা ছুঁড়ে। ভাবো তো কোন সংস্কৃতি আমরা। 34 বছরের অপশাসন ইকুয়াল টু 15 বছরের দুর্বৃত্তায়ন, কোনটাকে এগিয়ে রাখবেন? না, এর তো সার্টিফিকেট আমার লাগবে না, তো সার্টিফিকেট বিজেপি মানুষ দিয়ে দিয়েছে দাদা সার্টিফিকেট। না, বিজেপি তো নিজের সার্টিফিকেট দিচ্ছে তো। ওই আসানসোল ওই বিধায়ক একজন রয়েছে, কি ভদ্রলোকের নাম, জিতেন তিওয়ারি সম্ভবত, উনি বলছেন বেশি দিন লাগবে না, মোটামুটি আমরা এই 100 দিনের মধ্যে যা যোগ্যতা অর্জন করেছি, যা তোলাবাজি করেছি, তাতেই হয়ে যাবে। তৃণমূলে 15 বছর লাগবে না। তো নিজেই আত্মসমালোচনা করছে। আমরা কি বলবো? আমরা চোখের সামনে যে আশ্বাস বাড়িগুলো বিজেপি দিয়েছিল, যে আশ্বাস বাড়ি, তারা 450 টাকায় গ্যাস দেবে, তারা অন্নপূর্ণা ভান্ডার দেবে, তারা যুব সাথী দেবে, তারা বাড়িতে বৌমা কি অন্নপূর্ণা ভান্ডার পায়? আজকে টাকা ঢুকেছে, একটু দেখে নেবেন মিলিয়ে। হ্যাঁ, মনে পড়েছে, আপনি বাড়িতে টাকাটা ঢুকেছে, এটা আনন্দটা দেখে নেবেন। আমরা 1500 দিতেন, এখন 3000 করে ঢুকেছে। রাতের বেলা নিশ্চিন্তে দেখুন, এক ট্রে ডিম কিনবেন 200 টাকা দাম, না 190 টাকা দাম। ডিম কিনে নিয়ে ডিমের অমলেট করে খাবেন। ডিমের নিয়ে এত স্বপ্ন দেখছেন, রাতের করে ডিমের স্বপ্ন দেখছেন। কীর্তি আজাদের ভয়ের কি কারণ, আমি এটা জানতে চাইছি। আমার সোজা একটাই প্রশ্ন, দেবুদা, কীর্তি আজাদ কেন ভয় পাচ্ছেন? উনি তোলাবাজি করেছেন, সিন্ডিকেট চালিয়েছেন। শুনুন না, এই যে একটু আগে দীপঙ্কর দা বলছে যে এলাকার উনি সাংসদ, সেই এলাকা থেকে, যেহেতু খনি এলাকা, সেখান থেকে একটা ভাগের টাকা ভাইপোর কাছে গেছে ভায়া কীর্তি আজাদ। ভয় পাচ্ছেন তাই? আমি তো শুনছি অমিত শাহর কাছে গেছে। তো উনি কোথা থেকে খবর পেলেন? দীপঙ্কর দা ভাইপোর কাছে গেছে কিনা ঠাকুরপুর কাছে গেছে, কোথা থেকে তথ্য পেয়েছেন? আমি তো জানি অমিত শাহর কাছে একটা তথ্য, ওই কালে সিং ফালে সিং কি সব আছে, ওরা তো টাকা পয়সা বিজেপি নেতাদের পাঠাতো, ওখানে তো তেয়ারি ফেয়ারি কারা আছে তারা পেতো। আমাদের কাছে এই তথ্য আছে। শুনুন, বিজেপি যে সংস্কৃতি দিচ্ছে, বলুন না, কোনোদিন দেখেছেন? কতদিন আগে দেখেছেন এনকাউন্টারে মানুষ মরতে? কতদিন আগে দেখেছেন পুলিশ লকআপে মানুষ পিটিয়ে মারছে? না, ধর্ষণ হলে তার দাম ঠিক করে দিতে হবে তো। ধর্ষণ হলে তার দাম ঠিক করে দিতে হবে, 10,000 টাকা, 30,000 টাকা। ধর্ষণ হলে বলতে হবে, ধর্ষণ হলে, এই তো মুখ্যমন্ত্রী, ধর্ষণ হলে বলতে হবে মেয়েটা প্রেগন্যান্ট ছিল। ধর্ষণ হলে বলতে হবে তার সাথে খরিদ্দারের ডিস্টার্ব হয়েছে। ধর্ষণ হলে বলতে হবে আমি একটু অপ্রতিমদার কাছে আসি। এই তো আপনাদের সংস্কৃতি। আমি কীর্তি আজাদের বক্তব্য কংগ্রেস কিভাবে দেখছে? দেবুদা, আমি আসবো, দেবুদা আসবো, দীপঙ্কর দা আসবো। কংগ্রেস কিভাবে দেখছে? অপ্রতিমদা। সিএনএর সমস্ত দর্শক, আপনাকে, দেবারতী, আমার সমস্ত কো প্যানেলিস্টদের শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। আমি একটু অন্যভাবে শুরু করি। সেটা হচ্ছে যে আমি আশা করবো আমি কারোর কথার সময় কথা বলি না, আমার সময় কেউ কথা বললে আমার কথাটা আমায় বলতে দেওয়া হবে। একটা ছোট্ট লেখা যখন আপনারা বলেছিলেন তখন রেডি করছিলাম বসে বসে। যুক্তিতর্কে হেরে গিয়ে ডিম ছোড়াই ফন্দি, গণতন্ত্রের মঞ্চে আজ শিষ্টাচারী বন্দি। বিরোধীদের আটকাতে চায় সস্তা সুদোয় রোজ, হকের টাকা কথা বলতেই ডিম ছুঁড়ে নেয় খোঁজ। কর্মসংস্থান রুটি রুজির নেই তো কোনো দাম, মানুষের এই হাহাকারে শুধু স্লোগানেই দাম। প্রশ্ন করলেই ক্ষেপে ওঠে রাজনীতির এই নাগ, ডিম ছুঁড়েই কি ঢাকতে পারবে জনরোষের চাপ? ভয় দেখিয়ে কণ্ঠস্বরের আর কি চলে কাল, জনতার এই ব্যঙ্গ চোখে কাটছে কুহক জল। পথের ধুলোয় মেকি দাপট ছিটকে যাবে দূরে, সঠিক জবাব ঠিকই মিলবে ব্যালটেরই সুরে। আমি ইভিএম ইউজ করিনি, খুব এটা ব্যালট বলেছি। আপনি আজকে যে প্রোগ্রামটা রেখেছেন কীর্তি আজাদের, আমার গোপায় কীর্তি আজাদের কীর্তি বলছিলেন, দেখুন কীর্তি আজাদ যে ভাষাটা ব্যবহার করেছেন একজন সাংসদ হিসাবে, প্রাক্তন বিজেপি হিসাবে, বর্তমান তৃণমূল হিসাবে, মানে ঋত তৃণমূল না মৃত তৃণমূল এই মুহূর্তে তো খুব ভালো করে বোঝা যাচ্ছে না।
এটা ঠিক নয়। কোনো সাংসদ যিনি দায়িত্ব পালন করছেন জনপ্রতিনিধিরা হবে, তার কাছ থেকেই ভাষাটা ঠিক নয়। কিন্তু প্রেক্ষাপট যদি আমায় বুঝতে হয় তাহলে একটু পিছিয়ে যেতে হবে। এই ভাষা সন্ত্রাস শুরু হয় বেসিক্যালি 80-র দশকে। তখন 1980-র 6 এপ্রিল একটা রাজনৈতিক দল ভারতবর্ষ আত্মপ্রকাশ করেছিল, দলটার নাম নিচ্ছি না আমি। তারা তখন স্লোগান দিতে শুরু করেছিল, গলি গলি জানতি হ্যায় ইন্দিরা গান্ধী, তারপরে শব্দটা আমি ব্যবহার করতে পারবো না। 2004 সালে এই দলের গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সম্পর্কে বলেছিলেন জার্সি গাই, রাহুল গান্ধীকে বলেছিলেন হাইব্রিড বাচ্চা, রেণুকা চৌধুরীকে বলেছিলেন সুর্পণখা। তো প্রথম কথা হচ্ছে, আমি যা বুনবো, যা বপন করবো, তাই তো ফেরত আসবে আমার কাছে। আজকে যা ভারতবর্ষের রাজনীতিতে বপন করা হয়েছে এই বছর ধরে, সেটাই তো ফেরত আসতে শুরু হয়েছে। আজকে আমরা যদি দেখি 2012 সাল থেকে বিজেপির আইটি সেল, এই আজকে চেঞ্জ হয়েছে যেটা অমিত মালবিয়ার নেতৃত্বে, কন্টিনিউয়াসলি ফেসবুক খুললে কোনো পোস্টের নিচে তারস্বরে এমন 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 ভাষায় লিখত, সেই ভাষা সন্ত্রাস যদি পড়তে যান বিশ্বাস করুন আপনার কান দিয়ে রক্ত বেরোবে, এরকম ভাষায় লেখা আসতো। লাস্ট দুদিন ধরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী নিয়ে এই বিজেপি আইটি সেল কি ভাষা ইউজ করছে, আপনি যা বপন করবেন তা ফেরত আসবে। কীর্তি বক্তব্য সমর্থনযোগ্য নয়। পাশাপাশি এটাও দেখার সময় হয়ে এসছে আমাদের যে আজকে কীর্তি যে ভাষায় কথা বলেছেন সেটা যেমন একদম অনভিপ্রেত, দেখার দরকার ছিল এটাও যে অনন্ত মহারাজ যে ভাষায় নেতাজিকে আক্রমণ করেছেন, যে ভাষায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বলেছেন, এটাও তো ভাষা সংস্কৃতি। ভাষা, আমি যে ভাষায় নিজেকে সামনে ধরে তুলব, আমার ভাষা যদি আমার পরিচয় হয়, তাহলে এই ভাষা সন্ত্রাস যারা শুরু করেছে আজকে তা হয়তো রিবাউন্ড করছে। আমরা এই ভাষা সন্ত্রাসকে তীব্র বিরোধিতা করছি, কারণ ভাষা রাজনীতিতে জনপ্রতিনিধি একজন মানুষ, তিনি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করবেন জনগণের সামনে, সেটা তার রিফ্লেকশন অফ দ্য পলিটিক্স হবে। কারণ পাওয়ার, রিপ্রেজেন্টেশন অফ পিপল সব সময় একসঙ্গে যদি না চলতে থাকে, তাহলে যে সমস্যা হবে সেই সমস্যা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে। আপনাকে আমি আরও একটু বলি, মানে এই ধরুন, আচ্ছা, আমি এখানে একটু আপনাকে থামাবো দাদা, কারণ আমাকে একটা ব্রেক নিতে হবে খুব শার্প। এই ব্রেকের পরে আবারও আলোচনায় ফিরবো, সঙ্গে থাকুন। ভাষা সন্ত্রাস নিয়ে কথা বলছিলেন অপ্রতিম দা, আমি আসবো আবারও দাদা আপনার কাছে, কিন্তু তার আগে অনেকগুলো অভিযোগ করেছেন আপনি, দীপঙ্করদার কাছে আসি, সেটার উত্তর নেব খুব সংক্ষেপে। দেখুন, মন্তব্য তো অনেকেই আছে। এই যার কথা বলে হচ্ছে পাপ্পুবাবু পার্লামেন্টে দাঁড়িয়ে লোকসভার মধ্যে দাঁড়িয়ে চোখ মারছেন, উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কী মন্তব্য করছেন, এই মন্তব্যগুলো করার সেগুলো তো অনেক আছে। সবথেকে বড় কথা হচ্ছে কি, এই যার কথা উঠলো, যার সম্পর্কে না বলাই ভালো। এতবার চেষ্টা করেছে, 100টা নির্বাচন, 100 বার বিভিন্ন নির্বাচন মিলিয়ে 100টা নির্বাচনে গেছে, তার জেতার পরেও 100টা সিট এখনও কমপ্লিট করতে পারেনি একসাথে। আর এই ব্যক্তি বিদেশে গিয়েছেন, দেশের মধ্যে কথা বললাম, বিদেশে লন্ডনে বক্তব্য দিতে গিয়ে কি বলেছিলেন, যে ভারতের বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা উচিত। আপনার সম্পর্কে একটা ব্যক্তিগত সম্পর্কে একটা ব্যাপার, আপনি নিজে এক্ষুনি জ্ঞান দিচ্ছিলেন তো, তাহলে জ্ঞানটা দেবেন না, আপনি জ্ঞানটা দেবেন না, দেখানোর চিন্তা করেন না। আপনি খুঁজুন, আপনাদের ফোন আছে, আপনি ফোনটা খুলে শুনুন ব্রিটেনে রাহুল গান্ধীর কমেন্টস। আমি এখনই দেখছিলাম বলেই বললাম, আমি জানতাম না তো, আজকে জানতাম না এই আলোচনাটা হবে। আপনি বলছিলেন না কথা বলবেন না, আপনাকে দেখিয়ে দিলাম আপনি কথা বলছেন, আমি কিন্তু কথা বলি। দ্বিতীয় কথা হচ্ছে কি, লন্ডনে দাঁড়িয়ে বক্তব্য দিকে ভারতের বিষয়ে বিদেশি হস্তক্ষেপের কথা বলছেন, যে ব্যক্তি ভারতবর্ষের পার্লামেন্টে আক্রমণ হওয়ার পর, যে ব্যক্তি তার দলের যারা আক্রমণ করেছিল তখন তাদের, যারা আক্রমণকারীদের তাদের পরিচয় নিয়ে কথা বলেছিল, যে ব্যক্তি যারা টুকরে টুকরে গ্যাং তাদেরকে সমর্থন করার কথা বলতে পারেন, যে ব্যক্তি এই যে দেশবিরোধী যে কাজ যারা করলো, যারা জঙ্গিরা ককরোচদের ছাত্রদের প্রতিবাদের নামে এগিয়ে গিয়ে বিভিন্ন জায়গার জঙ্গিরা গিয়ে দিল্লিতে গিয়ে করলো এবং আস্তে আস্তে ধরা পড়ছে, তাদের সমর্থনে কথা বলার জন্য এগিয়ে যেতে পারেন। তার সম্পর্কে কথা না বলাই ভালো। আগামী দিন আরও পাপ্পুকা টাইম আয়া জায়গা বলেছে মোদিজি, নিশ্চয়ই টাইম আসবে, আমরাও চাই টাইম এসে ঠিক জায়গায় যাক, কিন্তু তার সম্পর্কে কম বলাই। এই যে দীপঙ্করদা যে কথাটা বলছেন, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আমি দ্বিতীয় যে টপিকটায় কথা বলছিলাম সেটার খানিকটা সূত্রটা আজকে দীপঙ্করদাই ধরিয়ে দিয়েছেন। ফলে এই যে
কিছু দেশবিরোধী শক্তি, আমরা যাদের নিয়ে বারবার কথা বলছি, আলোচনা করছি, এবং যেটা হয়তো আগামী দিনের জন্য অ্যালার্মিং হতে পারত যদি না নিরাপত্তা রক্ষীরা যথেষ্ট পরিমাণে সক্রিয় থাকতো। কারণ এই স্বাধীনতার সপ্তাহটা জুড়েই এই ধরনের কিছু হামলা বা জঙ্গি কিছু থ্রেট ইত্যাদির কথা কিন্তু বলা হচ্ছিল। আপনারা জানেন যে দিল্লি পুলিশ 19 জন জঙ্গির ছবি মানে স্কেচ তারা কিন্তু প্রকাশ করেছিল এবং কিছু ছবি প্রকাশ করেছিল। তো ফলে এই যে একটা অশান্ত রাখার চেষ্টা, দেশের মধ্যে যত জটিলতা থাকবে, যত এই যে যারা বলছেন না নেশন ফার্স্ট, আমি শুধু বলছি না এটা কোনো একটা রাজনৈতিক দলের স্লোগান বা ভাবনা হওয়া উচিত, এটা প্রতিটা ভারতীয়র ভাবনা হওয়া উচিত। প্রতিটি ভারতীয় মানে একেবারে যারা জন্মাচ্ছে সেখান থেকে শুরু করে একেবারে 80 ঊর্ধ্ব যারা, তারা কিন্তু এই যে যখন পথে নেমে এসেছিলেন, তিরঙ্গা নিয়ে র্যালি করেছেন, হর ঘর তিরঙ্গায় অংশগ্রহণ করেছেন, বিশ্বাস করুন সত্যি আমার এই কথাগুলো বলতে গেলেও গায়ে কাঁটা দিচ্ছে। তো ফলে নেশন ফার্স্ট শুধু ভাবনা না, এটা আমাদের বিশ্বাসে রাখতে হবে। আজকে যে জঙ্গিরা ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে, তৎপরতা রয়েছে বলে ধরা পড়ছে, এবং এই দেশটাকে যারা অশান্ত করতে চাইছে, দীপঙ্কর দা যার কথা বলছিলেন, সিজেপি আন্দোলনের যেটা চলছিল তাদেরকে সামনে রেখে যারা পেছন থেকে কাজটা করার চেষ্টা করেছে, অশান্ত করার চেষ্টা করেছে, এই আন্দোলন থেকে অন্য কোনো মোটিভ খোঁজার চেষ্টা করেছে, এবং এতে রাজনৈতিক কিছু বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকার কথাও কিন্তু আলোচনায় উঠে এসেছে। আজকে যদি রাহুল গান্ধী সত্যি এই কথা বলে থাকে লন্ডনে গিয়ে, কারণ আমি বলছি দীপঙ্কর দা এই মুহূর্তে আমার এটা জানা নেই, হতে পারে ভবিষ্যতে হয়তো দেখা গেল যে এরকম কিছু বিষয় সামনে এলো, তাহলে এটা ঠিক নয়, আমার দেশের জন্য এটা ঠিক নয়। আজকে জঙ্গি যাদেরকে ধরা হয়েছে আমি সেই খবরে আসবো, এবং অমিত শাহ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সপোস্ট করেছেন, সেইটাও আমি একটু পরে দেখাবো আপনাদের। কিন্তু এই মুহূর্তে আরও একটা আমাকে ব্রেক নিতে হবে, দ্রুত বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক, এটা নিয়ে বিস্তর চর্চা চলেছে বিগত বেশ কিছু দিনে। আইএসআই সমর্থিত এই শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করা হলো। বড়সড় সাফল্য এটা নিরাপত্তা বাহিনীর। দেশ জুড়ে অভিযানে 200-র বেশি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 14 রাজ্যে একসঙ্গে অভিযান চালিয়ে নেটওয়ার্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হয়েছে। যে অমিত শাহের তরফ থেকে যে পোস্টটি সামনে এসেছে, সেখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, সেখানে দেখুন যে কত বড় হামলার পরিকল্পনা এখানে করা হয়েছিল। আইইডি উদ্ধার হয়েছে, গ্রেনেড, পিস্তল, তাজা কার্তুজ, পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি চিহ্নযুক্ত গ্রেনেড উদ্ধার, গুপ্তচর বৃদ্ধিতে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা উদ্ধার হয়েছে। একাধিক সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে নেটওয়ার্কটি যোগ থাকার অভিযোগ উঠছে। এই যে জঙ্গি সন্দেহে 3 জনকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করলো, তাদের মধ্যে এই ভাঙড় থেকে জিন্নাতুল কিবরিয়া, তপসিয়া থেকে ইমরান হোসেন। এই ইমরান হোসেন যে রানার অফকে সাহায্য করেছিল তার নকল ডকুমেন্টসগুলো বানিয়ে দেওয়ার জন্য। নোদাখালী থেকে গ্রেপ্তার শেখ শফিক হামিমকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল, বাংলার মুখ্যমন্ত্রীকে যে টার্গেট পর্যন্ত করেছিল। এই যে পরপর এবং মাঝখানে আরও দিন দুয়েক আগেকার কথা, সেখানে আরও 3 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পরপর যে সাফল্যগুলো পাওয়া যাচ্ছে, এসটিএফ যেভাবে সক্রিয়, এবং আমি আরেকটা কথা এখানে বলবো, আমি আমার প্যানেলিস্টদের কাছ থেকেও এই বিষয়টা জানতে চাইবো, যে কার্বলিক অ্যাসিডটা ঢালার কথা ছিল অনেক আগে, সাপেরা বেরোতো, সেই কার্বলিক অ্যাসিডটা কিন্তু এতদিন ঢালা হয়নি। ফলে আজকে যে এই গ্রেপ্তারিগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেটা অন্যতম সাফল্য। এটা নিয়ে মানে সত্যি এখানে আলোচনা বা আলাপের আলাদাভাবে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই বা কোনো মানে হয় না বলে আমার মনে হয়। আমি জানি না বাকি প্যানেলিস্টরা কি বলবেন। এবং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে 100 দিন হলো সরকারের, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কি? সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিএসএফকে জমি হস্তান্তর, যে কাজটা অনেক আগে করার কথা ছিল। ফেন্সিং নিয়ে জটিলতা, অনুপ্রবেশের পর অনুপ্রবেশ হয়েছে, এবং যে কারণে পশ্চিমবঙ্গ আতুর ঘরে পরিণত হয়েছিল জঙ্গিদের, এবং সেইখানেই কার্বলিক অ্যাসিড এবার ঢালা হচ্ছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখুন। আমাদের সরকারের বেশি দিন হয়নি, এই অল্প দিনের মধ্যে আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছি রাষ্ট্রীয় সুরক্ষা এবং সাংবিধানিক কর্তব্য। বর্ডারে জমি, 600 কিলোমিটার বর্ডারে কোনো বেড়া ছিল না। হু করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের ভারতবর্ষে তারা দেশবিরোধী কাজকে মদত দিত, এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস
বদলে দেওয়া হয়েছিল। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিএসএফ কে বর্ডারে জমি দেওয়ার কাজ করেছি। 100 দিনের মধ্যে এটা সবচেয়ে বড় সাফল্য। দেবুদার কাছে আসবো। দেবুদা, নেশন ফার্স্ট যদি ভাবতো তৃণমূল কংগ্রেস, তাহলে এই কাজটা অনেক আগে কি হতো না? শুনতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু নেশন ফার্স্ট সেখানে আমরা দেখতে পাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাতনির বিয়েতে একজন বিনা নেমন্তন্নে গিয়ে ভেজ বিরিয়ানি খেয়ে চলে আসেন। সেখানে তাদের মনে থাকে না নেশন ফার্স্ট। ঠিক আছে, এবার দেশের সেনাবাহিনী যখন জয়ী হতে যাচ্ছিল, সেখানে আমরা দেখতে পেলাম সিজ ফায়ার হয়ে গেল। সেখানে মনে হয়নি যে নেশন ফার্স্ট। আর এখানে যে শুভেন্দুবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলেন, কোথা থেকে তথ্য পেয়েছে আমি জানি না, সেন্সাস কবে হলো সেটাও জানি না, যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আসলে ফার্টিলিটি রেট যদি আপনি পশ্চিমবঙ্গের দেখেন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমতির দিকে, অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমতির দিকে। আর শুনুন, এই আরএসএস এর ছানাদের থেকে আমাদের রাষ্ট্রবাদ শেখার কোনো প্রয়োজন নেই, কারণ রাষ্ট্রবাদ যদি বলেন আরএসএস এর কোনো ভূমিকাই ছিল না, উল্টে স্বাধীনতা সংগ্রামে এরা বিরোধিতা করেছিল। সেটা আমি বলিনি, শুভেন্দুবাবু যখন অন্য দলে ছিল তখন সেই সময় শুভেন্দুবাবুই বলে গেছিল। তাই রাষ্ট্রবাদের পার্ট ওদের থেকে নেওয়ার দরকার নেই। আর কুকথার কথা যদি বলেন, কুকথা এদের ওই ঠাকুরদাদা যারা ওই জনসংঘ ফনসংঘ ছিল, ওদের একটা রাজনৈতিক স্লোগান বলছে, এখানে বলতে আমার লজ্জা লাগছে। ওই 66 সালে নির্বাচনের সময় লোকসভা, সেখানে তারা বলছিল দিল্লি মে রাজ, ইউপি মে কামরাজ, আর কেসে মিলেগা রামরাজ। এই ধরনের ভাষা যারা তাদের ঠাকুরদাদারা বলে থাকতো, তাদের ভাষা সন্ত্রাস নিয়ে আর নতুন কিছু বলার দরকার নেই। আর এছাড়া বাকিটা তো কংগ্রেস প্রতিনিধি বলে দিলেন। এছাড়া আমরা জনপ্রতিনিধির কথা যখন বলছেন, সেখানে দিলীপ বাবু কি ধরনের মন্তব্য, একজন সাংসদ হয়ে কি ধরনের মন্তব্য করেন, সেটা নতুন করে বলার দরকার নেই। প্রতিনিয়ত নেতাজিকে অপমান করছেন একজন না, আমি বলছি দেবুদা, জঙ্গি গ্রেপ্তার হচ্ছে একটার পর একটা। আজকে যদি আপনারা ফেন্সিং এর কাজটা সঠিকভাবে করতে পারতেন, আপনাদের তো অনেক অভিযোগ ছিল, বিএসএফ কে নিয়ে অনেক অভিযোগ ছিল, আপনারা তো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকেও কাঠগড়ায় তুলে ফেলেছিলেন। তাহলে এই কাজটা করতে পারতেন না আগে? 1947 সাল থেকে মমতা ব্যানার্জি কি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নাকি? আর ওরা আসছে কি করে? জঙ্গি ও সিরেকি হাইজ্যাক দিয়ে আসছে। 15 বছর ছিলেন দাদা, 15 বছরে কি কি হয়নি বাংলায়? কি কি হয়নি? কত জঙ্গি ধরা পড়েছে, কতগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাশ্মীরে কি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নাকি? করিডোর করে অন্য জায়গায় সন্ত্রাসের ঘটনা ঘটানো, পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি গ্রেপ্তারের ঘটনা এটা হয়েছে দাদা। তো অস্বীকার করে লাভ নেই, চোখটা কতদিন বন্ধ রাখবে? তৃণমূল কংগ্রেস খুব খারাপ, আর বিজেপি তো ভালো। আমরা কাশ্মীরে গিয়ে সাধারণ পর্যটক খুন হচ্ছে কেন? দিল্লিতে বিস্ফোরণ হচ্ছে কেন? আমরা তো দেখতে পাচ্ছি। এখানে যে জ্যোতি মালহোত্রা, হরিয়ানা বিজেপি, সে নাশকতামূলক কাজ করতে সে ধরা পড়েছে। সাদ্দি পোগ্গা, এরা কারা? বিজেপির নেতা নেত্রীরা, এরা কারা? এগুলো তো নতুন করে বলতে পারে না। জ্যোতি মালহোত্রা, সে পাকিস্তানের চর হয়ে আমাদের দেশে কাজ করতো। সে তার কাজ কি ছিল? সে হরিয়ানা বিজেপির নেত্রী। আমি এখানে ইন্দ্রজিৎ দে বলে একজন আছে আপনার বারাসাতে, তিনি কি করতেন? বিজেপির প্রার্থী হয়েছিলেন পুরসভায়। সে করতে আধার কার্ড জাল করতো, আমি ধরিনি, পুলিশ ধরেছে। সেইগুলো বলতে হবে তো। এই রাষ্ট্রবাদের কথা যারা বলছে এখানে, সেই রাষ্ট্রবাদের কি পরিণাম তারা দেখিয়েছে। তাহলে দীপঙ্কর কাছে শুনি। বেশ, দেখুন, এই আপনি নামগুলো বলছিলেন, চেন্নাতুন্নেসা, তারপর ইমরান, শেখ শফিক, তারপরে হামিদ এবং তার বান্ধবী। এই যে 100 দিনের একটা সরকার হলো, আর সেই সরকারের মাধ্যমে তারা এই জঙ্গিগুলো ধরা পড়লো। এরা তো আর একদিনে জঙ্গি হয়, 100 দিনের মধ্যে জঙ্গি তৈরি হয়। তারা তো দীর্ঘদিন ধরে এই কাজগুলো এই বাংলায় চালাচ্ছিল, এই স্লিপার সেলগুলো ছিল। তাহলে এই স্লিপার সেলগুলো কেন তৃণমূল কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও তাদেরকে কেন ধরা হয়নি? এই রাজারহাট থেকে বেরোচ্ছে, রাজারহাট আপনি বলছেন এই কাছে কলকাতার উপকণ্ঠে এদের পাওয়া যাচ্ছে। ফলে এই সমস্ত জঙ্গিবাদদের প্রশ্রয় দেওয়া এবং বিএসএফকে জমি না দিতে দেওয়া, এটাই তো মমতা ব্যানার্জি সব থেকে অন্যায় করেছেন। তার আগে যে বামপন্থী সরকার, তাদের অস্বীকার করার উপায় নেই। যেটা ঠিকই বলছিলেন যে এত বছর পরে তৃণমূল 15 বছরে কী করেছে। তৃণমূলকে 15 বছরে জমি দেওয়ার জন্য স্বরাষ্ট্র দপ্তর থেকে 6বার নোট এসেছে। স্বরাষ্ট্র দপ্তরের সচিব নবান্নে গিয়ে বলেছে আপনি সব কাজ করবেন, আপনি অন্তত দয়া করে বিএসএফকে জমিটা দিন। নিজে দেখা করে মুখ্যমন্ত্রীকে বলে গেছিল। আমি জানি না তার আগে স্বরাষ্ট্র দপ্তরে কোনো কেউ এসে মুখ্যমন্ত্রীকে বলে গেছে কিনা, 6বার নোট দিয়ে গেছে কিনা। অর্থাৎ আমরা নেশন ফার্স্ট বলি এই কারণে, কারণ বিএসএফকে ক্ষমতায় প্রথম মন্ত্রিসভার বৈঠকে আসার পরে প্রথম সিদ্ধান্ত হচ্ছে জমি দেওয়া। এটাকে আমরা আমাদের সাফল্য বলছি না, এটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে প্রয়োজন ছিল, তাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার জন্য এটা করেছে। এবং এটা করার ফলেই এই যেগুলো কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে স্লিপার সেল, তারা দেখছে আর বেরোনোর জায়গা নেই।
এত পরিমাণ আর্মস ধরা পড়ছে, কোথা থেকে এসেছিল? আমাদের মানে সত্যি সত্যি ধন্যবাদ দিচ্ছি এই পশ্চিমবঙ্গ সরকারের সাথে সাথে কেন্দ্রের এই গোয়েন্দা বিভাগকে, যে তারা দিল্লি পুলিশকে, যে তারা জঙ্গিদের কেস প্রকাশ করার পর এই নাশকতার যে জিনিসপত্র, তাদের মডিউলদের কাজকর্মগুলোকে, সেগুলো যখন ঘটনার আগে তাদের ধরা পড়া গেল, তাদের যখন খুঁজে বের করতে শুরু করলো, তাদের নেটওয়ার্কে যখন হাত পড়লো, ফলে এই বড় ধরনের নাশকতা বা কোনো নাশকতাই হয়নি। এই 15 আগস্ট একটা শান্তভাবে হয়েছে। এবং হর ঘাট তিরঙ্গা, আপনি যে কথা বলছিলেন যে দেশের নাগরিকরা দেশের পতাকা উড়াবে, তিরঙ্গা উড়াবে। আমি জানি না দেবুর বাড়িতে উঠবে না, আমি জানি, কারণ দেবু চাইছিল যে ওই মমতা ব্যানার্জি যেমন বাংলাদেশের পতাকা উড়ানোর জন্য মোটামুটি ঠিক করে নিয়েছিল যে আর বর্ডার থাকবে না, বিএসএফকে জমি দেবে না, বিএসএফকে জমি দিয়ে লাভ নেই, বাংলার অশোকের স্তম্ভ বাদ হয়ে দেবুদা, ফিরহাদ হাকিমকে কখনো কিছু বলেছিল আপনার দল মিনি পাকিস্তান বলার জন্য? কি বলেছি? এখন বিজেপি সেন্টারে আছে। আরে বিজেপি সেন্টার তোমার সেন্টার, না, আমি বলছি আপনার দলের কথা বলুন, আপনার দলের কথা বলুন। ফিরহাদ হাকিম বিজেপিতে নেই, ফিরহাদ হাকিম বিজেপিতে নেই, আপনার দলের কথা বলুন। আরে আপনার সিএম কি করছিল? বাড়ির ধারিতে বসে বসে বলেছিল, কি করেছিল? মিনি পাকিস্তান তৈরি করে দিয়েছিল তখন। দুদিন পর তো দীপঙ্কর, আরে দুদিন পর আর 4 দিন পর বা না, এখন বর্তমানে কি আছে তাই বলুন না। বাড়ি গিয়ে আপনি কি বিরতিতে দেখে নিয়েছেন বৌদির অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা? আরে ববি হাকিম 1,47,00,000 লোকের মাধ্যমে টাকা ঢুকতে শুরু করেছে মায়েদের। আপনি বাড়িতে বিরতিতে দেখে নিয়েছেন টাকাটা ঢুকেছেন কিনা, এটা নিয়ে আনন্দে থাকুন না, একটু সবে এনেছি, একটু আনন্দে থাকুন। আচ্ছা, না বেশ, আমি একটু থামাই প্লিজ। সাবধানে থাকুন। আমি আসবো দাদা, দীপঙ্কর দা আসবো, দেবুদা আসবো, আমি অপ্রতিম দার কাছেও যাবো, কিন্তু আরেকটা ব্রেক আমাকে এখানে নিতেই হবে খুব দ্রুত। বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অপ্রতিম দা যেটা বলছিলেন তো। হ্যাঁ, প্রথমে আমি বলি, আমার বিজেপির কো প্যানেলিস্ট বলছিলেন যে আসলে বিজেপি আরএসএস মুখ খুললেই তো মিথ্যে কথা বলে, এদের মুখ দিয়ে মিথ্যে কাটা কিচ্ছু করে না, এরা মানে মিথ্যার স্বর্গরাজ্যে বাস করে সবসময়। উনি একটু আগে বলছিলেন যে রাহুল গান্ধী বলেছেন যে লন্ডনে বিদেশি হস্তক্ষেপ চেয়েছেন। আমি এক্ষুনি ফ্যাক্ট চেক করেছি, ফ্যাক্ট চেক করে আপনাকে দেখাচ্ছি, আপনি ক্যামেরা দেখান। ভার্ডিক্ট বলছে রাহুল গান্ধী লন্ডনে গিয়ে বিদেশি হস্তক্ষেপ চেয়েছেন, প্রমাণিত নয়, বিভ্রান্তকর দাবি। ফ্যাক্ট চেক বলতে দেখান আপনি ক্যামেরা, কোনো অসুবিধা নেই। এবারে মুশকিলটা হচ্ছে, এদের সমস্যাটা হচ্ছে এরা সত্যের ধারে কাছ দিয়ে কখনোই যেতে পারে না। তারপরে উনি বলেছেন টুকরে টুকরে গ্যাং। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আরটিআই করে জানানো হয়েছিল, তিনি বলেছেন দেয়ার ইজ নো টুকরে টুকরে কারণ ইন্ডিয়া, অথচ এরা কন্টিনিউয়াসলি বলবে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক বলছে না, বিজেপির এই সমস্ত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির স্টুডেন্টরা ঠিকঠাক বলছে, বোঝার সময় হয়ে এসছে। থার্ড যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে নির্বাচনে হার। আরে নির্বাচনে হার বা ভারতীয় জনতা পার্টি বা জনসংঘ, এদের থেকে বেশি কারা হেরেছে ভারতবর্ষে? এর থেকে বেশি তো কেউ হারেনি। সুতরাং নির্বাচনে হার দিয়ে যদি আজকে সমস্ত কিছু মাপদণ্ড হয়, তাহলে যে রাজনীতি পশ্চিমবঙ্গে ভারতবর্ষে হওয়া উচিত সেই রাজনীতি চলছে। পাশাপাশি একটা জিনিস বলি আপনাকে, এই যে পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে, এবং আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি যে সরকার পজিটিভলি কাজ করছে এখানে, যে চেষ্টা করছে অন্তত। কিন্তু পাশাপাশি হচ্ছে এসআইআর এর পাশে যখন বাড়ি বাড়ি গিয়ে এসআইআর হলো, তখন এইগুলো কেন উদ্ধার হচ্ছিল না? তখন কেন নেটওয়ার্কগুলো কাজ করছিল না? থার্ড সেটা হচ্ছে যে, না, আমি এই পয়েন্টটা বুঝতে পারলাম না, কি বললেন? এসআইআর এর সময় মানুষের বাড়ি বাড়িতে গিয়ে বিএলওরা তো প্রত্যেকজন ভোটার কি ভোটার নন, বা কে কোথায় অবস্থান করছেন, এগুলোর একটা তথ্য তো কালেক্ট করার চেষ্টা করেছেন। সর্বক্ষেত্রে হয়তো হয়নি, কিন্তু তাহলে যে এসআইআরটা নিয়ে আমরা চললাম এইভাবে, যেভাবে চালানোর চেষ্টা করলাম, সেই এসআইআর এর পরেও যদি বারবারন্তের করিডোর বা পশ্চিমবঙ্গ সেফ হোম জঙ্গিদের জন্যে, পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাকভাবে এগোচ্ছে, জঙ্গিদের ধরা হচ্ছে, জঙ্গিদের ধরা হোক। কিন্তু আজ পর্যন্ত পেহেলগাঁও বা পুলওয়ামার তদন্ত গতিপথ কোন দিকে এগিয়েছে সেটা কেউ জানেনি। ওই আরডিএক্স কোথার থেকে এসেছিল আজও কেউ উদ্ধার করতে পারেনি। 300 কিলোমিটার ভারতবর্ষে ঢুকে পেহেলগাঁও থেকে যারা নাকি বিজেপির ভাষায় ধর্ম জিজ্ঞাসা করে মেরে গেল, তাদের আজ পর্যন্ত হদিশ করা যায়নি। অথচ এরা বলছে আমরা রাষ্ট্রবাদ তাদের কাছ থেকে শেখা যায় না, কারণ যারা স্বাধীনতার পর 53 ইয়ার্স নিজেদের দপ্তরে তিরঙ্গা তুলেনি, তারা রাষ্ট্রবাদ শেখাতে পারে না। 2 নম্বর আপনাকে বলি, যখন দেখবেন কোনো মানুষ ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে যায়, তখন দেখবেন সেই ধর্মে তাদের আনুগত্য বেড়ে যায়। এই বিজেপি আরএসএসের অবস্থা এই মুহূর্তে ঠিক সেই রকম হচ্ছে যে এরা ধর্ম পরিবর্তন করার মতো হয়ে গেছে। যে আমরা 53 বছর পতাকা তোলেনি, 2001 সালে যে দুটি ছেলে
নাগপুরে আরএসএস রেড করে পতাকা তুলতে গেছিল, তাদেরকে জেলে ঢোকানোর চেষ্টা হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছিল। তারা আজকে হর ঘর তিরঙ্গা চালাচ্ছে, বিলম্বিত বোধ হয়, হলে ভালো যদি সত্যি সত্যি তিরঙ্গার প্রতি এদের সম্মান তৈরি হয়। কারণ 47 সালে যখন ভারতীয় জাতীয় পতাকা তৈরি হচ্ছিল, সেই পতাকাকে অপশগুন কারা বলেছিল? ডেফিনেটলি আপনার কাছে সেই তথ্য থাকবে। সুতরাং আজকে যে রাষ্ট্রবাদ বা এদের কাছ থেকে রাষ্ট্রবাদ বা দেশপ্রেম শেখার কোনো দরকারই নেই, কারণ এরা মুখ খুললে মিথ্যা। আমরা এক্ষুনি প্রমাণ করলাম যে কার কাছ থেকে শিখবো? যারা ভারতবর্ষ গড়েছে, যে সমস্ত মানুষ স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের জন্য স্বাধীনতার সময় যারা ব্রিটিশদের বিরুদ্ধে থাকেনি, যারা ব্রিটিশদের হয়ে 60 টাকার পেনশন নেয়নি, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণপণ সঁপে দিয়ে প্রতিটা জায়গায়। কোন রাজনৈতিক দল কি নিয়েছে দাদা? দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওই 1885 সালের 28শে ডিসেম্বর যে দলটা তৈরি হয়েছিল, সেই দলটার যে সাংগঠনিক প্রক্রিয়া থেকে শুরু করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে আপনি যদি আজকে ভাবেন যে এদের কাছ থেকে রাষ্ট্রবাদ, অন্য যারা বিরোধিতা করে তাদের কাছ থেকে রাষ্ট্রবাদ শিখবো, সেটা হতে পারে না। কারণ যে দলটা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সব থেকে বেশি বলিদান দিয়েছে, সেই দলটার নাম জাতীয় কংগ্রেস। আচ্ছা দীপঙ্কর দা, একটা কথা আমাকে বলুন, আপনি আপনার মতো যা উত্তর দেবেন। আমি একটা প্রশ্ন একটু জুড়ে দেবো। এই যে জিন্নাতুল কিবরিয়া, যাকে ভাঙড় থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, সে 10 বছর ভাড়া বাড়িতে থাকেন। তার আসল বাড়ি হচ্ছে আসানসোলে, যেটা দাদা বলছেন যে এসআইআর কেন এগুলো ধরা পড়েনি, এটা একটু জানবো আপনার কাছে। দেখুন, এসআইআর এর তথ্য তো কারা দেবে? ভাড়া বাড়িতে থাকেন, তাদের ভোটার কিনা সেটা জানা যাচ্ছে না। আমরা তো সেই জন্য তো 90 লক্ষের উপরে 1 কোটির মতো ভোটার, ওইটাই কার্বলিক অ্যাসিড, আমরা দিয়েছিলাম, এইটাই কার্বলিক অ্যাসিড, যেটাতে সাবগুলো স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে রাহুল গান্ধী স্পিচটা দেওয়া আছে এবং পার্লামেন্টে এটা নিয়ে বিতর্ক হয়েছে। এটা বসে বসে একটু মানে দেখতে হবে তো, পড়াশোনা করতে। তুমি একটু দেখাও ভাই, এটা আমার বাড়িতে তৈরি না, পার্লামেন্টে আলোচনা হচ্ছে, এটা ভারতীয় জনতা পার্টি করছে না। ল্যাপেলের কাছে ধরুন, ল্যাপেলটার কাছে ধরুন। না, উনি যেটা দেখাচ্ছে সেটা নিউজ রিপোর্ট। আমি অরিজিনাল বক্তব্য দেখাবো এখানে, আমি একদম চ্যালেঞ্জ করে পার্লামেন্টে আলোচনা হচ্ছে দাদা, পার্লামেন্টে। আরে একটু আপনার সাথে আপনি চুপ থাকুন, আপনার সাথে একটা কথা বলি, ভদ্রতাটা শিখুন, আপনি তো বলছেন। এবার শুনুন একটা কথা, এই যে পতাকা নিয়ে বলেন না স্বাধীনতার 50 বছরে, আরে বিজেপি তৈরি হয়েছে 1980 সালে, তৈরি হয়েছে 1980 সালে। আপনি বলছেন 50 বছর পতাকা তুলিনি স্বাধীনতার, আর বিজেপি তো করেনি, বিজেপি তো করেনি। ভুল ভাল কথাবার্তা বলছেন এখানে। বিজেপির 1980 সালে জন্ম, স্বাধীনতা 50 বছর কোথার থেকে এলো? বিজেপির জন্ম এখনো 50 বছর হয়নি। বসে বসে একটা তথ্য বলে দেবেন, মানুষকে গল্প শোনাবেন, শুনে যাবে। আর কংগ্রেস দেশভাগের কথা বলবেন না, খণ্ডিত ভারতবর্ষকে দিয়েছে কংগ্রেস। আর বলছেন না 1885 বলো এলান অক্টোবিয়াম হিউম, পড়ুন দেখ না, এলান অক্টোবিয়াম বললেন কে ছিল? ভারতের কেউ ছিল না, ব্রিটিশ কর্মচারী ছিল, ব্রিটিশকে বাঁচানোর জন্য কংগ্রেস তৈরি করেছিল, বুঝলেন? সেগুলোর ইতিহাসটা পড়ে দেখুন, সেফটি ভালভের তত্ত্বটা জেনে নিন। ফালতু বসে বসে বিজেপি সমালোচনা করছেন। রাষ্ট্রবাদকে প্রাধান্য দেয় বলেই ভারতবর্ষে বিজেপি আজকে এখানে এসেছে এবং আগামী দিনে তাই দেবে। আমাদের মূল লক্ষ্য পরম বৈভবশালী ভারতবর্ষকে তৈরি করা। 2047 সালে যখন ভারতবর্ষের 100 বছর পূর্তি হবে না স্বাধীনতার, সেদিন দেখবেন ভারতবর্ষ বিশ্বের 1 নম্বরে যাবে। কারণ আমরা পরম বৈভবশালী ভারতবর্ষের কল্পনা করি, আমরা ব্যক্তি চরিত্র নির্মাণের মাধ্যমে রাষ্ট্র চরিত্র, সমাজ চরিত্রের কথা বলি। কোনো সময় আমাদের পরিবারবাদকে, আমার ভাইপোকে, আমার ছেলেকে, আমার পুত্রকে, আমার নাতিকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে, এই রাজনৈতিক আদর্শে আমরা বসবাস করি না। পরিবারবাদের ফলেই তো আজকে এখানে জঘন্য। ওই একবার কোনো 100 বার কোনো আরো 1000 বার হবে, 1000 বার যাবে। দেশের লোক ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না, ওর থেকে কংগ্রেসের যোগ্য ব্যক্তিরা ছিল, আপনিও জানেন। আপনার মতো লোককে দিলেও আজকে যা দেখলাম, আপনার মতো দেখলেও কংগ্রেস অনেক ভালো রেজাল্ট হয়তো করতে পারতো, আমি সেটাও বলছি। কিন্তু পরিবারবাদের মাধ্যমে যে রাজনৈতিক দল চলে তারা ভারতবর্ষকে কোনোদিন ভালো চায় না। আমি দেবুদার কাছে একদম ওয়ান লাইনার চাইবো। দেবুদা, আমি দেখুন, রাষ্ট্রবাদ নিয়ে তো অনেক কথা বললো, কিন্তু রাষ্ট্রবাদ তো বিজেপি থেকে শিখবো করে। শ্যামাপ্রসাদ বাবুকে নেই তো বলি তো সেখানে তো নেতাজি সুভাষ চন্দ্রকে উনি দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী কোথায় বলেছিল? এই ফালতু কথাগুলো বলো কেন? পড়াশোনা তো করো না, কোথায় বলেছিল? একটু দেখাও না, একটু দেখাও কোন বইতে আছে।
কোন বইতে আছে? আরে ভাই পড়াশোনাটা করো, স্কুল কলেজে গেছো বলে তো মনে হয় না শুধু কালীঘাটের থেকে ভাগটা নিয়েছো, চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে টেনশনে পড়ে। একটু আচ্ছা, জল টল খাও, একটু চিকিৎসা করে সকালবেলা morning walk এ যাও। ভালো এখন চিন্তা নেই। এখন ইলিয়াট পার্ক খুলে দিয়েছে, এখন ইলিয়াট পার্কে আর চীনের ঘেরা নেই। প্লিজ অপ্রতিম দা একদম 10 সেকেন্ড আপনাকে দিতে পারবো। আমি একদম মানে আমার বিজেপির কো প্যানেলে যেটা বলেছে আমি ওনার বক্তব্য সমর্থন একদম করি। তার কারণ হচ্ছে উনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিজেপি মানেননি। কারণ বিজেপি উনি আমি কোন সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মানে বলতে বলেছি? 1980 কি বলছেন ওখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1980 সালে যদি বিজেপি তৈরিও থাকে কোথায় বলেছি? তাহলে সেই বিজেপি শ্যামাপ্রসাদকে আজকে বিজেপি শ্যামাপ্রসাদকে বরণ করার চেষ্টা করে যাচ্ছে কেন? ওনার বক্তব্য ছিল এটা। উনি নিজে সহযোগিতা করছেন, উনি নিজে সহযোগিতা করছেন, নিজে বুঝতে পারেন শ্যামাপ্রসাদ মুখার্জি যে আইডিওলজি আমাদের আদর্শ অন্য একটা বিতর্কের অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। প্লিজ আজকে সময় শেষ। আমি ক্ষমা প্রার্থী, আর সুযোগ দিতে পারবো না। প্রত্যেককে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্লিজ আজকে এখানেই শেষ করবো। হাল্লা বলো, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক সিএনএ।